أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী সমহেন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে ইসলামিক লেখক শফিউর রহমান ফারাবী সহ করেছে। উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি আজহারুল ইসলাম, সহকারী মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ ও সিনিয়র মহিকুল্লাহ, সহকারী প্রচার সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ। মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মহৎ উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি। আপনারা জেনে থাকবেন আমাদের আজকের এক অন্যতম উদ্দেশ্য হলো আমরা লেখক ও অ্যাক্টিভিস্ট এদেশের কথিত রাম বাম এবং শাহবাগীদের জম লেখক শফিউর রহমান ফারাবীর মুক্তির দাবিতে আজকে আমাদের এই অবস্থান ও কর্মসূচি। আমি আজকে শফিউর রহমান ফারাবী ভাইয়ের একটা বক্তব্যের অংশ থেকে আমি আপনাদের সামনে আমার আলোচনাটা শুরু করতে যাচ্ছি। শফিউর রহমান ফারাবী ভাই খুব দুঃখ ভরা মন নিয়ে ব্যথিত হৃদয়ে আমাকে একটা কথা বলেছিলেন, এ দেশে যত অপরাধ সংঘটিত হয় সব অপরাধের কেবলমাত্র মামলা হয় একটা, কিন্তু আমি শফিউর রহমান ফারাবী এতই হতভাগা যে আমার বিরুদ্ধে এক অভিজিৎ রায়ের হত্যা মামলা হয়েছে 3টা। এবার আপনারাই বলুন, এই ধরনের ঘৃণিত কাজ কি কোনোভাবে আমরা তাওহীদি জনতা মেনে নিতে পারি? আমি আপনাদের সামনে আরো স্পষ্ট করতে চাই, অভিজিৎ রায়ের যে হত্যাকাণ্ড ঘটিত হয়েছে সেখানে শফিউর রহমান ফারাবীর হাত আদতে আছে কি না সেটা আপনারা ইতিমধ্যে আমি আপনাদের সামনে সুস্পষ্ট করবো ইনশাআল্লাহ। শফিউর রহমান ফারাবী বিজ্ঞ আদালতকে একটি জবানবন্দি দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টই দাবি করেছেন এবং তার বক্তব্য লিখিত আকারে এমন ভাবে পেশ করেছেন যে আমাকে যখন র্যাব গুম করে তার ঠিক 2 দিন আগে তথা 2015 সালের 26শে ফেব্রুয়ারি অভিজিৎ রায়কে শাহবাগের টিএসপি চত্বরে হত্যা করা হয়। এর 2 দিন পরে যখন আমাকে গুম করা হয় তথা 28শে ফেব্রুয়ারি 2015 সালে তখন আমাকে গ্রেফতার করে সিলেটের বন্দর এলাকা থেকে র্যাব তাদের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলে আমাকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়ি এলাকা থেকে, অথচ আমাকে গ্রেফতার করা হয়েছিল সিলেটের বন্দর এলাকা থেকে। এবার আপনারাই বলুন, র্যাবের এই চক্রান্ত সুস্পষ্টই মিথ্যা, সামনে সুস্পষ্ট। এমনকি তিনি আরো বলেছেন, আমি আপনাদের সামনে বাস্তবতা আজ তুলে ধরবই, আমি আজ শফিউর রহমান ফারাবীর মুখপাত্র হয়ে এখানে এসেছি, শুধুমাত্র বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সঞ্চালক হয়ে আপনাদের সামনে আসিনি। তিনি আমাকে আরো বলেছেন, এমনকি তার ওই জবানবন্দি লিখিত আকারে আমি চাইলে আপনাদেরকে এভিডেন্স এবং এই মিডিয়াকে দিতে পারবো। তিনি বলেছেন, যদি এই দেশের মিডিয়া কিংবা এই দেশের বিজ্ঞ আদালত চায় তাহলে আমার 2টো পার্সোনাল নাম্বার আমি আপনাদেরকে দিব, সেটা আপনারা ট্র্যাক করলেই দেখতে পারবেন। 2015 সালের পুরো ফেব্রুয়ারি মাস, 26শে ফেব্রুয়ারি তো আমি তো কোনোভাবে টিএসপি চত্বরে যাইনি, বরং পুরো ফেব্রুয়ারি মাস আমি সিলেটের বন্দর এলাকায় আমার ভাড়া বাসায় কাটিয়েছি। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তি পুরো ফেব্রুয়ারির 1 মাস ধরে ঢাকায় আসেনি, সিলেটের বন্দর এলাকা থেকে সেই ব্যক্তি কিভাবে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সেটা কোনোভাবে এই দেশের আপামর জনতা মানতে পারে না। আমি আপনাদের সামনে আরো একটা ব্যাপার স্পষ্ট করতে চাই। উনি আরো বলছেন, এমনকি তিনি আদালত ও বিজ্ঞ বিচারকদেরকেও পর্যন্ত বলেছেন, এদেশের শাহবাগী রাম বাম আমার নবী এবং ইসলামের বিরুদ্ধে কলম ধরে এদেশ পাড়ি দিয়ে ইউরোপে গিয়ে বাড়ি গাড়ি পর্যন্ত করে ফেলে, আর আমরা ইসলামের পক্ষে লেখালেখি করে নবীর ইজ্জতের পক্ষে লেখালেখি করে কলম ধরে আমাদেরকে কারাগারের প্রকোষ্ঠ
বিক্ষিপ্ত হতে হয়, এই জবাব দিয়ে দেশের আদালত দিতে পারবে। শফিউর রহমান ফারাবীর এই দুঃখ ভরা বকণ্ঠ আমি আজ আপনাদের সামনে উচ্চারিত করছি শুধুমাত্র এই জন্যই, শফিউর রহমান ফারাবীর গত দীর্ঘ 9 বছর পর্যন্ত কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ হয়ে আছেন। এর দায়ভার আমাদের সবার, এই উম্মার প্রত্যেকের। এমনকি এই দায়ভার সবার আগে বর্তমানে হবে এদেশের উলামা জনতার, যারা এখনো পর্যন্ত দীর্ঘ 9 বছর পর্যন্ত শফিউর রহমান ফারাবীর ব্যাপারে মুখে লাগাম টেনে রেখেছে। আমার বহু কষ্ট নিয়ে আমি আজ বলতে যাচ্ছি, এদেশের আলেমদেরকেই বলতে চাই, আপনারা এখনো পর্যন্ত শফিউর রহমান ফারাবীর পক্ষে কথা বলতে পারছেন না। আপনারাও তো কোনো না কোনো কারণে কারাগারে গিয়েছিলেন। কারাবন্দীদের ব্যাপারে যদি আপনাদের মুখ খুলতে কষ্টই লাগে, এখনো যদি প্রাণের ভয় হয়, তাহলে মনে করুন আপনাদের অন্তরে নিফাক আছে, নিফাক আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানেই শেষ নয়, আমি আর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে যাচ্ছি। শফিউর রহমান ফারাবী আরো আদালতকে তিনি জবানবন্দিতে বলেছেন, আমি যখন 2015 সালের 2 মার্চ আমাকে যখন রেপ এদেশে আমাকে মিথ্যা অভিযুক্ত মামলায় আমাকে অভিযুক্ত করে যখন আমাকে রিমান্ডে দেওয়া হচ্ছিল, তার আমাকে তখন মামলা দেওয়া হয়েছে 3টা। অথচ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, তিনি আমাকে দুঃখ ভরা কণ্ঠে যেটা বলেছিলেন যে একটি মাত্র ঘটনা এদেশের সংবিধানে বলা হয়েছে, যদি অপরাধ কর্ম সাব্যস্ত হয় তবে মামলা হবে একটা, কিন্তু আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 3টা। এর মধ্যে একটি মামলা দেওয়া হয়েছিল সিলেটের এক ইসলাম বিদ্বেষী সাতেম মুক্তমনা ব্লগারের নাম দিয়েছে রসুলের বিরুদ্ধে কুচ্ছা ঘটাতো, তার হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। শফিউর রহমান ফারাবী ভাই আমাকে বলেছেন, সাইফুল ইসলাম ভাই আমি খুব কষ্ট পাই, যখন আমাকে এই মামলাটা দেওয়া হলো আমি তখন রিমান্ডে 2015 সালের 2 মার্চ আমাকে রিমান্ড দেওয়া হয়েছে, আর ওই অনন্ত বিজয় হত্যা মামলা ঘটিত হয়েছে তারও ঠিক 2 মাস 10 দিন পর, তথা 2015 সালের মে মাসের 12 তারিখ। 2 মাস 10 দিন রিমান্ডে কারাগারে থাকবার পর কারাগার থেকে বেরিয়ে এসে সিলেটে গিয়ে আমি কিভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারি, এটা তো আমার বিবেকে ধরে না, আপনাদের বিবেকে কিভাবে ধরলো? আপনারা উত্তর দিতে পারবেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, আমাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইসহাক খান। এই পর্যায়ে আমাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইসহাক খান, লেখক, গবেষক, প্রকাশক ও উপদেষ্টা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে জেলখানার সেই অন্ধকার কুঠুরিতে যে সকল মাজলুমগণ ঢুকে ঢুকে দিন রাত অতিক্রান্ত করছেন, বিশেষ করে আমাদের অনলাইন জগতের সকলের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই শফিউর রহমান ফারাবী ভাই, যিনি প্রায় 11 বছর যাবৎ সম্পূর্ণ মিথ্যা মামলায়, সম্পূর্ণ খুনি হাসিনার সাজানো নাটকীয় সাজার কারণে তিনি জেলখানার অন্ধকার সেলের মধ্যে এখনো তিনি পড়ে আছেন। হে আমার ভাইয়েরা, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকার যারা আমাদের দেশে বিগত 15 বছর যাবৎ জুলুমের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তারা ইসলামের কথা যেই বলতো তাকেই একটা না একটা মিথ্যা মামলা দিয়ে, একটা না একটা জঙ্গি মামলা দিয়ে, একটা না একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই খুনি হাসিনা এবং তার আওয়ামী সরকার আমাদের দেশের শত শত উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সরকার এই দেশের নিরীহ জনসাধারণকে সেই জুলাইয়ের আন্দোলনে হত্যা করেছে নির্বিচারে। আমার দেশবাসী, এই জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে যে সরকার আমরা পেয়েছি, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই সরকার
বিগত 15 বছর যাবৎ এই দেশের ওলামায়ে কেরামের রক্ত, ঘাম, চোখের অশ্রু এবং শত শত শহীদের লাশের বিনিময়ে এসেছে। হে আমার ভাইরা, এই সরকার ক্ষমতা নিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার শপথের মাধ্যমে। আজকে যদি আমাদের দেশে সেই বৈষম্যর শিকার হয় তৌহিদ জনতা, বৈষম্যের শিকার হয় কারাগারের নিবৃত প্রকোষ্ঠে যদি শফিউর রহমান ফরাজীর মতো ব্যক্তিরা এখনো যুক্তি থাকে, তাহলে এই স্বাধীনতার কোনো অর্থ হয় না। আমার ভাইরা, পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শফিউর রহমান ফরাজীকে যেই কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। তার সত্যিকার কি কারণ, যে কারণে শফিউর রহমান ফরাজী জেলে, আমি সেই কারণটা সেই কুখ্যাত আস্তিক ব্লগারদের মুক্তমনা ব্লগ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলেছিল ফরাজীর বিরুদ্ধে যে এই ফরাজী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে। সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন স্বঘোষিত নাস্তিক, তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। এটাই স্বাভাবিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক শেখ হাসিনাকে ধ্বংস করবে। এই কথা ফরাজী বলেছিল আজ থেকে কত বছর পূর্বে, 12 বছর পূর্বে এই কথা ফরাজী বলেছিল। এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার ভাবে বুঝেছে, এই খুনি হাসিনা সে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল সেই কুখ্যাত শাকিমদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিল, ঠিক কিনা? সেই সময়ে যখন পুরো জাতি অন্ধকারে ছিল, এই শফিউর রহমান ফরাজী একটা বাটন মোবাইলের মাধ্যমে কুখ্যাত নাস্তিকদের সকল মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে যত ধরনের নেক্কারজনক কুৎসা রটনা ছিল প্রত্যেকটার জবাব দিত আমাদের সাথে এই ফরাজী। আমার ভাইরা, আমরা সেই ব্লগ জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি সামহাইরিন ব্লগের মাধ্যমে, মুক্তমনা ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল, ঠিক না? কিন্তু এই ফরাজী বলেছিল এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন। আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা? ভাইরা, আমার সাথে ফরাজীর অনেকবার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ একটা ঘটনা বলে আমার কথা শেষ করব। এই ফরাজী যখন হেফাজতের উত্থান ঘটলো সেই 2013 সালে মে মাসের পরে, আমরা তখন চিন্তা করে গেলাম প্রতিদিন হাটহাজারী মাদ্রাসায় বিভিন্ন লোকজন যাতায়াত করছে। আমরা তখন চিন্তা করলাম হাটহাজারী মাদ্রাসায় গেটের মধ্যে 2টা মেটাল ডিটেক্টর আমরা সেট করব। আমরা কিছু টাকা কালেকশন করে এই যে বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেটে আমি সেদিন এসেছিলাম, আমার সাথে আলোর মিনারের সহকর্মী ছিল, আমরা মেটাল ডিটেক্টর কিনতে এসেছি। হঠাৎ করে এখানে ফরাজীর সাথে দেখা, সে হয়তো কোথাও থেকে এসেছে বা সিলেটে যাবে। সে জিজ্ঞেস করলো ভাই এখানে কি জন্য আসছেন? বললাম আমরা আজকে হাটহাজারী যাবো। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি তখন জীবিত ছিলেন, তার কাছে আমরা 2টা মেটাল ডিটেক্টর ক্যামেরা দিব যেন হাটহাজারী মাদ্রাসার গেট দিয়ে কেউ ঢুকলে তাকে যেন চেক করা যায়। তখন ফরাজী বলল আপনাদের কি কোনো টাকা পয়সা দরকার আছে কিনা? আমরা বললাম যে আমাদের মোটামুটি হয়ে গেছে, তারপর আপনি চাইলে শরীক হতে পারেন। তৎক্ষণাৎ এই ফরাজী তার পকেট থেকে কয়েক হাজার টাকা বের করে আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি অন্য টাকার সাথে এই টাকাকেও শরীক করে নেন যেন হেফাজতুল ইসলামের আন্দোলন এবং হাটহাজারী মাদ্রাসার সাথে তার নিরাপত্তার সাথে আমাদের এই অল্প টাকাও শরীক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ফরাজীকে আজকে যদি হেফাজতুল ইসলাম বলে যায়, এই ফরাজীর সাথে যারা জেল খেলেছে, আমি আমার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবের দিকে লক্ষ্য করে বলবো আপনি ফরাজীকে জেলখানায় দেখে এসেছেন। আজকে ফরাজীর পক্ষে আপনারা আওয়াজ তুলুন। 11 বছর পর্যন্ত একটা মানুষ অন্ধকার সেলের মধ্যে দিন কাটাচ্ছে। আজকে যদি আপনি তাদেরকে ভুলে যান, এটা হবে বিশ্বাসঘাতকতা। আমার ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আজকে শুধুমাত্র এই গণজমায়েতের কাছে দাবি তুলবো, হে আমার ভাইরা, যারা আমাদের দুর্দিনে আওয়ামী লীগের সেই কুখ্যাত দিনগুলোতে ইসলামের পক্ষে শহীদ ছিল, রাসূলের হাদিসের উপর যারা আমল করেছে, মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহর রাসূলকে গালিদাতাদের বিরুদ্ধে যারা অনলাইনে অফলাইনে পরিষ্কার ভাবে তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা?
যদি আজকে আমরা এই ভাইদেরকে জেলখানা থেকে মুক্ত করতে না পারি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আমরা কেউ মুখ দেখাতে পারবো না। আল্লাহ রাসূল তিনি বলেন, আমার ইজ্জতের জন্য যেই ফারাবি লেখালেখি করার কারণে জেলে গিয়েছিল, তোমরা জেলের বাইরে থেকে তার জন্য কি করেছো আমাদের কোনো জবাব থাকবে না। আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে পরিষ্কার হয়ে বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক বয়স হয়ে গিয়েছে, দুদিন আগে পরে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেই ভয় থেকে যেই সকল মাজলুম ইসলামিক লেবাস পোশাকের কারণে, মিথ্যা জঙ্গি মামলার কারণে কাশিমপুর কারাগারগুলোতে যারা বন্দী হয়ে আছে, তাদেরকে অনতিবিলম্বে সকলকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। তাকবীর, তাকবীর। সংগ্রামী সাথী, কথা দীর্ঘ আলোচনা করে সংক্ষিপ্ত আকারে আমি বলছি, এই ছিল সবচেয়ে বেশি, আজ ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই লেডি ফেরাউন শেখ হাসিনা 15টি বছর আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক করে জেলখানায় ঢুকিয়েছে, কিন্তু তাদের পক্ষে কোনো দল কথা বলার সাহস পায়নি। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যে সমস্ত ওলামায়ে কেরামকে শেখ হাসিনা জঙ্গি নাটক করে কারাগারে ঢুকিয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। আর যদি মুক্তির ব্যবস্থা না করা হয়, তাহলে তাদেরকে কিভাবে মুক্তি করতে হয় ওলামায়ে কেরাম সেই ব্যবস্থা করবে। আমি আন্দোলন করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। অনন্য সহায়ক ছিল র্যাব, যারা নাকি প্রতিনিয়ত জঙ্গি জুজুর ভয় আমাদেরকে দেখাতো এবং জঙ্গি নাটক সাজাতো। একটা ব্যাপার সুস্পষ্ট করে, কিছুদিন আগে সাদ নামক একটা ছেলেকে তার মায়ের খুনি বানিয়েছিল এই র্যাব। সেখান থেকে এটা আমাদের সামনে আবারও প্রতীয়মান হয়েছে, এই র্যাব প্রতিনিয়ত আজ অব্দি, অদ্যাবধি, এমনকি ভবিষ্যৎকাল পর্যন্ত এরা এই জঙ্গির নাটক সাজাতেই থাকবে। সুতরাং অচিরে এই র্যাবকে আমরা সতর্কবাণী শোনাতে চাই, হাসিনা রেজিমের এই ধারাবাহিকতা আপনারা আজ অব্দি আর বহাল রাখবেন না, নয়তো আপনাদের পরিণতিও হাসিনার মতো হতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তবে র্যাবকে আমি একটা বিষয় অবশ্যই বলতে চাইব, প্রশাসনিক এই বাহিনীটাকে আমি যে ব্যাপারটা বলতে চাই যে আপনারা জঙ্গি নাটক সাজান, ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্ট তো দুর্বল থাকে কেন? সাধারণ মানুষ কেন বুঝে ফেলে যে আপনাদের এগুলো নিতান্তই নাটক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় ও প্রধানতম সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম আব্দুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় ও প্রধানতম সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এমনি গড়ে ওঠে নাই। আমরা যখন দেখেছি এই 5ই আগস্টের পরে যারা বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছিল অথবা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তারা রাতারাতি কোর্ট বসিয়ে হাজার হাজার বন্দীদেরকে তারা মুক্ত করিয়েছে। অপরদিকে যারা নিরীহ জনসাধারণ আলেম ওলামা কারাগারের অন্ধকার করিলে দীর্ঘ যুগ যুগ যাবৎ আবদ্ধ হয়ে আছে, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। তাদের পরিবার আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জুতার তলা ক্ষয় করে ফেলেছে। আদালত তাদেরকে জামিন দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করেছে। সেই ধারাবাহিকতায় আমরা গড়ে তুলেছিলাম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এই আন্দোলন একমাত্র গড়ে তোলা হয়েছে আদালত যেন কারোর সাথে বৈষম্য করতে না পারে, এদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে। বিচারের ক্ষেত্রে এদেশের প্রত্যেক নাগরিকের আইনি অধিকার সমান থাকবে। কেন বড়দেরকে আগে মুক্ত করা হয়, কেন বড়দেরকে আগে জামিন দেওয়া হয়, আর যারা নিরীহ জনসাধারণ তাদের বেলায় কেন জামিন দেওয়া হয় না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আমার কাছে প্রায় ফোন আসে, বিভিন্ন সংস্থার লোকেরা আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন ভাবে কারার করতে চায়। আমি আজকে এই জাতীয় প্রেক্ষাপটে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছে, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন একটি অরাজনৈতিক মানবাধিকার ও সেবামূলক সংগঠন, তাকে বিভিন্ন খাতে ট্যাগ লাগানোর কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত এই দেশের 68টা কারাগারে একজন মাসুম পর্যন্ত বন্দী থাকবে, ততদিন পর্যন্ত বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে বিশেষ করে দীর্ঘ 11 বছর যাবৎ মিথ্যা মামলায় উদ্দেশ্যমূলক ভাবে হাসিনার তৈরি করা, হাসিনার কুকুরদের তৈরি করা মামলায় অন্ধকার কোণে আবদ্ধ শফিউর রহমান ফারাবী সহ নিরহ নিরপরাধ আরো মজলুম ওলামায়ে কেরাম, আমিরুল ইসলাম, যিকরুল্লাহ সহ আরো যারা আছে তাদের মুক্তি সহ এই 6 দফা দাবি আদায় করার লক্ষ্যে আজকে এই সমাবেশ আহ্বান করা হয়েছে। আমি প্রথমে এই সকল নিরহ আলেম ওলামা তোলাবা জনসাধারণের মুক্তি চাই। বিশেষ করে এই ফারাবীর মুক্তি দিতেই হবে। যদি ফারাবীর মুক্তি না দেওয়া হয় এবং তার অবৈধ ভুয়া মিথ্যা মামলায় তার যাবজ্জীবন বহাল রাখা হয়, তবে এই ফারাবী কেন্দ্রিক আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে যা বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ। সোজা কথা, স্পষ্ট কথা বলছি, শুধু এক ফারাবী নয়, এমন হাজার হাজার লক্ষ লক্ষ ফারাবী বাংলার ঘরে ঘরে তৈরি আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি স্পষ্টভাবে প্রথমে আপনাদের সামনে 6 দফা দাবি তুলে ধরছি। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন অত্যন্ত যৌক্তিকভাবে 6টি দফা সামনে নিয়ে আসছে। আমি প্রশাসনের বিভিন্ন লোকদের সাথে, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি, আপনারা পরে দেখেন আমাদের এই 6 দফা এদেশের জনগণের পক্ষে নাকি বিপক্ষে, এই 6 দফা মানবতার পক্ষে নাকি বিপক্ষে, এই 6 দফা দেশ এবং জনগণের পক্ষে নাকি বিপক্ষে। অনেকেই পড়েছে, তারা বলেছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার। আমরা সরাসরি দেখে এসেছি জেলখানার ভিতরে যে পরিমাণ বৈষম্য চলে, জেলখানার ভিতরে 5টা মার্ডার করেছে এমন আসামি পুরা জেলখানায় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র ইসলামিক মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা ইমাম, যারা খতিব, যারা মাদ্রাসার প্রিন্সিপাল, যারা ওয়াজের ময়দানে হুঙ্কার গর্জন দিয়ে যারা হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতো, এই সকল মুফাসসিরে কোরআন যারা আছে তাদেরকে অন্ধকার কুটিরে ছোট্ট করে আবদ্ধ করে রাখা হতো। এই বৈষম্য আর না হয় সেজন্য গড়ে উঠেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এখন থেকে কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন, আমরা মিডিয়ার বাইরের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলে দিতে চাই, অনতিবিলম্বে জেলের ভিতরে সকল কারাবন্দীদের জন্য সমান অধিকার নিশ্চিত করো। কি আশ্চর্য ব্যাপার, কি দুঃখের ব্যাপার, সাধারণ কারাবন্দীরা সপ্তাহে একবার পরিবারের সাথে কথা বলতে পারে, সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারে। আলেমদেরকে মাসের পর মাস চলে যায়, একদিন তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না। অন্যদেরকে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়, আলেমদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। অন্যদেরকে সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, আলেমদেরকে মাসে সাক্ষাতের সুযোগ দেয়। অন্যদেরকে ঘন্টার ঘন্টা সাক্ষাতের সুযোগ দেয়, আলেমদেরকে মাত্র 10 মিনিট কথা বলার সুযোগ দেয়। এই যে বৈষম্য চলছে, তারা সারা জেলখানায় ঘুরে বেড়াতে পারে, ওলামায়ে কেরাম ঘুরতে পারে না। তারা চিকিৎসার জন্য যখন তখন হসপিটালে যেতে পারে, ওলামায়ে কেরামকে হসপিটালে যেতে দেওয়া হয় না। তারা খাবার খাওয়ার জন্য, নিজস্ব প্রয়োজন পূরণের জন্য যখন তখন ক্যান্টিনে যেতে পারে, ওলামায়ে কেরামকে ক্যান্টিনে যেতে দেওয়া হয় না। অন্যরা পত্র পত্রিকা পড়তে পারে, ওলামায়ে কেরামকে পত্রিকা পড়তে দেওয়া হয় না। অন্যরা টিভির সংবাদ দেখতে পারে, আলেমদেরকে টিভির সামনে সংবাদ দেখতে দেওয়া হয় না। অন্যরা বিনোদন করতে পারে, আলেমদেরকে বিনোদন করতে দেওয়া হয় না। অন্যরা তাদের মনের প্রশান্তির জন্য জেলখানায় একটু সকাল বিকাল ঘুরতে পারে, দীর্ঘ সারা দিন হাত পা খোলা থাকে। আর আলেমদেরকে 24 ঘন্টা লোকাপ লাগিয়ে রাখা হয়। আমরা এই জাতীয় মঞ্চ থেকে ঘোষণা করছি, হে কারা কর্তৃপক্ষ, আপনারা শুনে রাখুন, অনতিবিলম্বে এসব বৈষম্য দূর করতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে। কোন আসামির সাথে
এভাবে বৈষম্য করার আইন এবং বিধান জেল কোডের কোথাও নেই। যা তোমরা করেছ নিজস্ব অগ্রগতি, নিজস্ব উগ্রতা, নিজস্ব হিংস্রতা থেকে করেছ। সংগ্রামের সাথী বন্ধুগণ, কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। হিন্দু হলে একরকম আচরণ আর মুসলিম হলে আরেক রকম আচরণ মেনে নেওয়া হবে না। আবার আলেম হলে একরকম আচরণ আর আওয়ামী লীগের নেতা হলে একরকম আচরণ মেনে নেওয়া হবে না। আমাদের হাতে হাত করে লাগিয়ে, আমাদেরকে রশি লাগিয়ে, আমাদের কোমরের রশি বেঁধে আমাদেরকে কোটে উঠানো হতো। আজকে কেন ইনু মেনন পরবদেরকে খোলা হাতে জামায় আদর করে কোটে নেওয়া হয়? যারা তাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা বলবো তোমরা কি আওয়ামী লীগের দালালি শুরু করছো নাকি? আমরা মানি না। আমাদের কোমরে রশি লাগিয়েছ, তাদের কোমরে রশি লাগাতে হবে। আমাদের পায়ে লোহার যন্ত্রবিড়ি লাগিয়েছ, তাদের পায়ে লোহার যন্ত্রবিড়ি লাগাতে হবে। দ্বিতীয় দফা, সন্ত্রাসের বিরুদ্ধে আইন 2009 নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দফা, রাষ্ট্র কর্তৃক কোন অপরাধীকে গুম অথবা ক্রসফায়ার দেওয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল, আলেপদের মতো, তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। দেশের সকল গুমখানা বা আয়নাগরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরের দিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেজন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, র্যাবের মহাপরিচালক বলেছিল তাদের কাছে নাকি আয়নাগর নাই। আমি বলবো, আমি প্রমাণ করে দিব র্যাবের কাছে অবশ্যই আয়নাগর আছে। আমাকে র্যাব 1-এ 40 দিন আয়নাগরে বন্দি করে রাখা হয়েছিল। র্যাব 1 আয়নাগর আছে, র্যাব হেডকোয়ার্টার আয়নাগর আছে এবং বাংলাদেশে যতগুলো জঙ্গি ব্যাপক সাজানো হয়েছে প্রত্যেকটা নামের সাথে র্যাব জড়িত আছে। শুধু তারা তাদের প্রশাসনের জন্য এগুলো করেছে। 5 নম্বর দফা, 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। সমন্বয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা মনে করছেন 24 আন্দোলন শুধু আপনারা করেছেন, বিষয়টা এমন নয়। বরং এই আন্দোলন সূচনা করেছে ওলামায়ে কেরামের পবিত্র রক্তের মাধ্যমে। সুতরাং ছাত্রদের হত্যার বিচার করা হবে, আলেমদের হত্যার বিচার করা হবে না। এই জাতীয় বৈষম্য করা হলে কিন্তু এই দেশের কোটি কোটি ওলামায়ে কেরাম আবার বিদ্রোহ করবে। 6 নম্বর দফা, কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি, এমনকি প্রতিবেশী দেশ ভারতের মতো প্রভৃতি দেশের মতো বন্দী দশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলে তার স্ত্রীর সাথে কমপক্ষে 3 ঘন্টা একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার মৌলিক কথা হলো সকল নিরপরাধ মজলুম ও উলামায়ে কেরামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই 6 দফা দাবি বাস্তবায়ন করতেই হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।